আসসালামু আলাইকুম। প্রাইম টিউটরসের আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কেমিস্ট্রির একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে জানার চেষ্টা করব, যেটা হচ্ছে তোমাদের পঞ্চম অধ্যায়ের মধ্যে আছে, যেটা আয়নিক এবং সমযোজী যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সম্পর্কে আমরা ক্লিয়ারলি বোঝার চেষ্টা করব। কেন আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, অপরদিকে সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, এই জিনিসটা ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। তো আমরা ইতোমধ্যে কিন্তু আয়নিক এবং সমযোজী যৌগ বা আয়নিক বন্ধন সমযোজী বন্ধন কি সেটা সম্পর্কে ভিডিও আপলোড করেছি। যদি তোমাদের দেখা না থাকে তাহলে আমাদের চ্যানেলে দেখে নিতে পারবা। ওইটা বোঝার পরে এখন এসে আমরা এটা খুব সহজেই বুঝতে পারবো যে আয়নিক এবং সমযোজী যৌগের মধ্যে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের পার্থক্য আসলে কেন হয়। তো আমাদের আগে বুঝতে হবে যে আয়নিক যৌগ যখন গঠিত হয় তখন এদের বন্ধনটা কিভাবে তৈরি হয়। এই জিনিসটা ক্লিয়ার হলে তারপরে খুব সহজেই ব্যাখ্যা করা যাবে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কেন এদের বেশি। চলো দেখা যাক আয়নিক যৌগ কিভাবে গঠিত হয়। ধরো আমরা উদাহরণ হিসেবে সবচেয়ে কমন যেই যৌগটা তোমাদের সিলেবাসে প্রচুর পরিমাণ আলোচনা হয় সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইড নিয়ে একটু কথা বলি। ধরো সোডিয়াম আর ক্লোরিন বিক্রিয়ায় অংশ নিলে এখান থেকে স্বাভাবিকভাবেই সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে। বিক্রিয়াটাকে আমি সমতা করছি না, স্বাভাবিকভাবে বোঝার জন্য জাস্ট। তাহলে এই যে সোডিয়াম ক্লোরাইড তৈরি হলো, এই জিনিসটার মধ্যে মূলত সোডিয়াম প্লাস ক্যাটায়ন এবং ক্লোরাইড মাইনাস অ্যানায়ন, এই দুইটা আয়ন আছে। এই দুইটা আয়ন আছে বলেই মূলত এই বন্ধনটাকে বলা হয় হচ্ছে আয়নিক বন্ধন। আয়ন দ্বয়ের মধ্যে যে বন্ধন তৈরি হয় তাকে বলা হয় হচ্ছে আয়নিক বন্ধন। তাহলে এই যে আয়নিক বন্ধন এই যৌগের মধ্যে আছে, এই জন্য যৌগের নামও কিন্তু আয়নিক যৌগ। তাহলে এই যে আয়নিক যৌগ আমাদের কাছে আছে, এই যৌগটা আসলে কিভাবে বন্ধন তৈরি করছে, কি কারণে আসলে এরা পরস্পর একত্রিত অবস্থায় আছে। আমরা জানি যে যখন ধাতব কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করে তখন ক্যাটায়ন তৈরি হয়, আর অধাতব পরমাণু ইলেকট্রন গ্রহণ করলে অ্যানায়ন তৈরি হয়। এই ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে এদের মধ্যে বন্ধন তৈরি হয়। কিন্তু এই যে ক্যাটায়ন এবং অ্যানায়ন এদের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করে আয়নিক যৌগের ক্ষেত্রে, আমি একটু লিখে দেখাই। আয়নিক যৌগ, আয়নিক যৌগের ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে যে আকর্ষণ থাকে সেটাকে বলা হয় হচ্ছে স্থির বৈদ্যুতিক বল। স্থির বৈদ্যুতিক বল। লক্ষ্য করে দেখো যে সোডিয়াম ক্যাটায়ন যেটা আছে সোডিয়াম প্লাস, আর অপরদিকে ক্লোরাইড মাইনাস অ্যানায়ন, অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ এখানে আছে। তাহলে ধনাত্মক ঋণাত্মক চার্জ মানে অবশ্যই এর মধ্যে বৈদ্যুতিক একটা আকর্ষণ আছে এবং সেটাকে বলা হচ্ছে স্থির বৈদ্যুতিক বল। তাহলে এই বলটা কিন্তু অনেক বেশি শক্তিশালী যে কোনো আয়নিক যৌগের মধ্যে। আমি আরো দু একটা উদাহরণ যদি দিই, ধরো তোমাকে আমি বললাম ম্যাগনেসিয়াম অক্সাইড, এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি ম্যাগনেসিয়াম 2+, অপরদিকে অক্সাইড 2-। আবার ধরো আমরা লিখলাম অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3, তাহলে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম 3+, অপরদিকে ক্লোরাইড মাইনাস। তাহলে যখন আমরা কোনো আয়নিক যৌগ দেখছি তখন কিন্তু তার মধ্যে ধনাত্মক ঋণাত্মক প্রান্ত দেখা যাচ্ছে স্পষ্টভাবে। এই যে অ্যানায়ন এবং ক্যাটায়ন আছে আমাদের এখানে, এই অ্যানায়ন এবং ক্যাটায়নের মধ্যে আকর্ষণটার নাম হচ্ছে স্থির বৈদ্যুতিক বল। ধনাত্মক ঋণাত্মকের মধ্যে আকর্ষণ, এই জন্য বৈদ্যুতিক বল নাম দেওয়া হয়েছে এটা। তাহলে এই যে স্থির বৈদ্যুতিক বলটা আছে এই বলটা কিন্তু অনেক বেশি শক্তিশালী। এই শক্তিশালী বল হওয়ার কারণে এই আয়নিক যৌগ সমূহ এদের মধ্যেকার শক্তিশালী বল, যেহেতু যখন আমরা সোডিয়াম ক্লোরাইড তৈরি করি তখন তার একটা অণু তৈরি হয় না, রিঅ্যাকশন করলে কিন্তু বিলিয়ন বিলিয়ন পরমাণু একসাথে বিক্রিয়া করে বিলিয়ন বিলিয়ন অণু তৈরি করে। তাহলে এই যে বিলিয়ন বিলিয়ন অণু তৈরি হলো, এদের মধ্যে এই যে শক্তিশালী স্থির বৈদ্যুতিক বল থাকার কারণে এরা সবাই মিলে একটা ত্রিমাত্রিক গঠন তৈরি করে এবং এখানে স্ফটিক তৈরি হয়। তাহলে এই পয়েন্টগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে ত্রিমাত্রিক একটা গঠন তৈরি হয় এবং সেখান থেকে স্ফটিক তৈরি করে, ক্রিস্টাল হয়। তাহলে এই যে স্ফটিক তৈরি করলো, এই স্ফটিকটা অনেক শক্তিশালীভাবে পরস্পরের মধ্যে অণুসমূহকে আবদ্ধ অবস্থায় রাখে। এই জন্য এদেরকে যখন তাপ দেওয়া হয় তখন অনেক বেশি পরিমাণে তাপ দিলে তারপরেই কেবল এদের অণুসমূহ পরস্পর থেকে বিচ্ছিন্ন হয় এবং এদের গলন বা স্ফুটন শুরু হয়। স্বাভাবিক অবস্থায় যখন কঠিন থাকে তখন তাপ দিলে প্রথমে গলবে, তারপরে কিন্তু ফুটতে শুরু করবে। তাহলে লক্ষ্য করো, আমরা কিন্তু জানি যে গলনাঙ্ক মানে হচ্ছে যে তাপমাত্রায় গেলে একটা পদার্থ গলে, আর স্ফুটনাঙ্ক মানে হচ্ছে যে তাপমাত্রায় গেলে একটা পদার্থ ফুটতে শুরু করে বা বাষ্পে পরিণত হতে শুরু করে। তাহলে যখন কঠিন থেকে একটা পদার্থ তরলে পরিণত হচ্ছে তখন যে ঘটনাটা ঘটে যে কঠিন পদার্থের মধ্যে কিন্তু যে অণুসমূহের যে আকর্ষণ সেটা অনেক বেশি থাকে। খেয়াল করো, আন্ত আণবিক দূরত্ব, আমি একটু ক্লিয়ার ভাবে বলি, যে যদিও এটা অন্য দ্বিতীয় অধ্যায়ের মধ্যে বিস্তারিত আলোচনা আছে, তারপর এখানে একটু ক্লিয়ার ভাবে বলছি। কঠিন অবস্থায় যখন কোনো পদার্থ থাকে তখন এদের মধ্যকার আন্ত আণবিক দূরত্ব কম, আন্ত আণবিক দূরত্ব কম, কিন্তু আন্ত আণবিক আকর্ষণ বেশি, আকর্ষণটা বেশি। দূরত্ব কম হলে আকর্ষণ বেশি হবে, খুবই সিম্পল বিষয় এটা। তো কঠিন অবস্থায় যখন থাকে তখন এদের আন্তঃআণবিক দূরত্ব অনেক কম থাকে কিন্তু আন্তঃআণবিক আকর্ষণটা অনেক বেশি থাকে, যার ফলে এরা একটা শক্ত অবস্থা, যেটা আমরা কঠিন বলছি, শক্ত অবস্থা ধারণ করে থাকে। এখন যদি আমরা এটাতে তাপ প্রদান করি, তাপ প্রদান করার ফলে কি হয়,
এই এটার যে অণুগুলো আছে, কণাগুলো আছে, সেগুলো কিন্তু কম্পন বৃদ্ধি পায় এবং পরস্পর থেকে দূরে সরতে থাকে। এই দূরে সরতে সরতে একটা সার্টেন ডিস্টেন্সে যখন যায়, তখন তাদের মধ্যে আকর্ষণও কমে গেছে, তখন কিন্তু তারা তরল অবস্থায় পৌঁছায়। যদি আমরা আরো বেশি তাপ দিই, তাহলে এটা দূরত্ব বাড়তে বাড়তে এমন পর্যায়ে যায়, তখন আমরা এটাকে গ্যাসীয় অবস্থায় দেখি। অর্থাৎ কঠিন পদার্থের মধ্যে আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে বেশি, সবচেয়ে কম, কিন্তু আন্তঃআণবিক আকর্ষণ সবচেয়ে বেশি। আস্তে আস্তে যখন তরল হয়, তখন আন্তঃআণবিক দূরত্ব কিছুটা বাড়ে এবং আকর্ষণ কিছুটা কমে। যখন বাষ্প আকারে চলে আসে, গ্যাস আকারে চলে আসে, তখন এদের আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে বেশি হয়ে যায় এবং আকর্ষণ সবচেয়ে কম হয়ে যায়। তাহলে এই যে আন্তঃআণবিক দূরত্ব, এই জিনিসটা বৃদ্ধি করা এবং আন্তঃআণবিক আকর্ষণ, এই জিনিসটা কমানোর জন্য মূলত তাপ প্রদান করা হয়। তাপ এই কাজটাই করে। কিন্তু কঠিন যখন আমরা আয়নিক যৌগ নিব, আয়নিক যৌগের মধ্যে স্থির বৈদ্যুতিক বলের কারণে যে ত্রিমাত্রিক কাঠামো তৈরি হয় এবং স্ফটিক তৈরি করে, এই স্ফটিকটা এই অণুসমূহকে, কণাসমূহকে পরস্পরের সাথে এত শক্তভাবে আবদ্ধ রাখে যে এটাকে তাপ দিয়ে এই অণুসমূহকে আন্তঃআণবিক দূরত্ব বৃদ্ধি করতে বা অণুসমূহকে পরস্পর থেকে দূরে সরাতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। যার কারণে আন্তঃআণবিক শক্তি, এটাকে যদি আমরা পরাজিত করতে চাই, আন্তঃআণবিক দূরত্ব বাড়াতে চাই, মানে অণুসমূহকে পরস্পর থেকে দূরে সরাতে চাই, তখন অনেক বেশি তাপ প্রদান করতে হয়। তাহলে এটা হচ্ছে আমাদের আয়নিক যৌগ সমূহের মধ্যে যে আন্তঃআণবিক আকর্ষণ বৃদ্ধির প্রক্রিয়া, সেটা যে তাপ যখন আমরা প্রয়োগ করব, এটার আকর্ষণ অনেক বেশি হওয়ার কারণে, স্ফটিক তৈরি করার কারণে অনেক বেশি তাপ প্রয়োগ করলে তবে এটা কিন্তু এদের মধ্যকার দূরত্ব বৃদ্ধি করে এবং আস্তে আস্তে গলতে শুরু করে এবং স্ফুটনাঙ্কের ক্ষেত্রে সেম ঘটনা ঘটে। অপরদিকে যদি আমরা সমযোজী যৌগ লক্ষ্য করি, সমযোজী যৌগ যদি আমরা লক্ষ্য করি, তাহলে সমযোজী যৌগের মধ্যে কিন্তু কোনো রকম স্ফটিক তৈরি হয় না। সমযোজীর অণুসমূহের মধ্যে এই যে দুইটা পরমাণুর মধ্যে যে আকর্ষণ, সেটাকে বলা হয় হচ্ছে ভ্যান ডার ওয়ালস বল। ভ্যান ডার ওয়ালস এই বল, যেটা তুলনামূলকভাবে দুর্বল থাকে। স্থির বৈদ্যুতিক বলটা অনেক বেশি শক্তিশালী হয়, আর ভ্যান ডার ওয়ালস বলটা কিন্তু তুলনামূলকভাবে দুর্বল থাকে। এই দুর্বল বলে আবদ্ধ থাকার কারণে এদেরকে কিন্তু অল্প পরিমাণ তাপ প্রয়োগ করলেই অণুসমূহ পরস্পর থেকে দূরে সরতে শুরু করে। এই কারণে খুব কম তাপমাত্রায় এরা কিন্তু কঠিন থেকে তরলে পরিণত হয় এবং আরেকটু তাপমাত্রা বাড়ালে, সেক্ষেত্রে কম পরিবর্তন করলেই কিন্তু এই তরল থেকে গ্যাসে পরিণত হতে পারে। তাহলে আমরা এখানে যে মূল জিনিসটা বুঝলাম, সেটা হচ্ছে আয়নিক যৌগের মধ্যে স্থির বৈদ্যুতিক বল থাকে, যেটা অনেক বেশি শক্তিশালী এবং এই বলের কারণে একটা ত্রিমাত্রিক গঠন তৈরি হয়, কাঠামো তৈরি হয়, যেটা হচ্ছে স্ফটিক বলছি, যেটাকে আমরা। স্ফটিকের মধ্যে কণাসমূহ অনেক বেশি কাছাকাছি এবং দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। এই অবস্থা থেকে যদি আমরা তাপ প্রয়োগের মাধ্যমে অণুসমূহকে পরস্পর থেকে দূরে সরাতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি তাপের প্রয়োজন হয়। এই কারণে আয়নিক যৌগের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক কিন্তু অনেক বেশি। অপরদিকে যদি সমযোজী যৌগ আমরা চিন্তা করি, সমযোজী যৌগের মধ্যে কিন্তু কোনো রকম আয়ন নাই, কোনো ক্যাটায়ন অ্যানায়ন কিন্তু থাকে না। তাহলে ক্যাটায়ন অ্যানায়ন না থাকার কারণে এদের মধ্যে স্থির বৈদ্যুতিক বল নাই, বরং এদের মধ্যে যে বলটা কাজ করে সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস বল, যেটা অনেক দুর্বল। এবং এই বলটা দুর্বল হওয়ার কারণে এখানে অল্প পরিমাণ তাপ দিলে কিন্তু অণুসমূহ পরস্পর থেকে দূরে সরে যায় এবং এটা কিন্তু গলতে শুরু করে এবং তার থেকে কিছুটা পরিমাণ তাপমাত্রা বাড়ালে এটা ফুটতেও শুরু করে। তাহলে এই হচ্ছে আয়নিক এবং সমযোজী যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের পার্থক্য হওয়ার কারণ। তাহলে এক কথায় উত্তর হচ্ছে, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের দিক থেকে আয়নিক যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক বেশি, অপরদিকে সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তুলনামূলকভাবে অনেক কম হয় এবং তার কারণ হচ্ছে এইখানে যেটা ব্যাখ্যা করা হলো এটা। আশা করছি এই জিনিসটা বুঝে তোমরা পরীক্ষাতে খুব ভালো মতো আনসার করতে পারবা, কারণ এই পঞ্চম অধ্যায়ের এই টপিকটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমাদের সৃজনশীল প্রশ্ন যখন আসবে, তখন এই টপিক থেকে একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা কিন্তু 80% থাকবে। এর সাথেও আরো কিছু জিনিস আছে, যেমন হচ্ছে দ্রাব্যতা, বিদ্যুৎ পরিবাহিতা, এগুলো অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে দ্রাব্যতা অনেক অনেক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ।